রাতের অন্ধকারে বিক্রম দেবের ঘরে ঢুকে আসল দলিল উদ্ধার করলো বানি আর অনিরুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বানি অনিরুদ্ধ বিক্রম দেবের সেই ডক্টরের সঙ্গে কথা বলে আর বলে, দেখুন, আমরা একটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এসেছি। এখান থেকে উনি কোটি কোটি টাকার সুবিধা পাবে। তাই ওনার হেলথ কন্ডিশন কেমন, কোনো সমস্যা আছে কিনা সেটা আমরা জানতে এসেছি। প্লিজ আমাদেরকে হেল্প করুন। তখন ডক্টর বলে, দেখুন, আমরা কোনো রোগীর পারমিশন ছাড়া তার কোনো ডিটেলস আমরা দিতে রাজি নই। আমি বরং ফোন করে নিচ্ছি, ফোন করে জিজ্ঞাসা করে নিচ্ছি। তখন অনিরুদ্ধ বলে, না না, প্লিজ আপনি ফোন করবেন না, আমাদেরকে এই ইনফরমেশন গুলো দিন, এটা আমাদের জরুরি দরকার। তখন ডক্টর বলে, কিন্তু আমরা কি করে ইনফরমেশন গুলো দেব? তখন অনিরুদ্ধ বলে, আপনার কোনো রকম কোনো সমস্যা হবে না। তখন বাণী বলে, হ্যাঁ, এই ব্যাপারগুলো আমাদেরও জানা দরকার, কারণ আমাদের এখানে অনেক রকম রেসপন্সিবিলিটি আছে এসব কিছু জানার। উনি আমাদের এখান থেকে যেহেতু সুবিধা পাবে, তাহলে ওনার সম্পর্কে জানতে হবে না? তখন ডক্টর বলে, ঠিক আছে, আমি বলছি। আসলে অনেক বছর আগেই বিক্রম দেব একটা অ্যাক্সিডেন্ট করেছিলেন। সেখান থেকে ওনার একটা পা খোয়া যায়। তারপরেই অনেক রকম ট্রিটমেন্ট, অনেক রকম চিকিৎসা, তারপরে অপারেশন, সবকিছু করে উনি আজকে এই অবস্থায় এসেছে। তখন বাণী বলে, কি বলছেন? আমরা তো বুঝতেই পারিনি, কিন্তু উনি তো ঠিক মতো সুস্থভাবেই হাঁটাচলা করে। তখন ডক্টর বলে, হ্যাঁ, ওটা বৈজ্ঞানিক এক চিকিৎসার কারণে প্রস্থেটিক পা লাগানো। তারপরে ডক্টর চলে গেলেই বাণী আর অনিরুদ্ধ বলে, ওর হেলথ কন্ডিশন তো জেনে নিলাম মিস্টার চ্যাটার্জি, এবার? তখন অনিরুদ্ধ বলে, কাউকে জানতে দেওয়া যাবে না। অন্যদিকে বিক্রম দেব বিদ্যুৎ আর কুয়াশাকে বলে, তোমরা যদি ওই ছোট্ট মেয়ে তানিয়ার কাস্টাডি পেতে চাও, তোমাদের সঙ্গে আমি আছি, হেল্প করব। তখন কুয়াশা বলে, আপনি হেল্প করবেন? ঠিক আছে, স্যার যখন বলছে তাহলে আর কি। তখনই বিক্রম দেব বলে, তোমরা কি চাও বিনিময়ে বলো। তখন কুয়াশা বলে, শেয়ার, ওই রায়বাড়ির শেয়ার চাই। তখন বিক্রম দেব বলে, তোমাদের জন্যই টাকাটা এনেছি। তখনই বিদ্যুৎ মনে মনে বলে, আমার তো টাকা চাই না, আমার তো পুরো সম্পত্তি চাই। আগে বাণী তো এবার রায়বাড়ির মেয়ে, এটা প্রমাণ হোক। তখন বিদ্যুৎ বলে, না না, আমি টাকা নিতে পারবো না, টাকার জন্য এ কাজ আমি করি না। তখন কুয়াশা বলে, কি বলছো তুমি? তখন বিক্রম দেব বলে, আচ্ছা, টাকা নিবে না? আচ্ছা, আমার কাছে কিন্তু চেক আছে, আমি চেক লিখে দিচ্ছি। তখন বিদ্যুৎ বলে, না, আমি কোনো রকম কোনো রিস্ক নিতে চাই না। তখনই কুয়াশা বলে, কেন এরকম করছো? তখন বিদ্যুৎ বলে, বাণী রায়বাড়ির মেয়ে, তুমি বুঝতে পারছো না? তখনই বিক্রম দেব শুনে ফেলে আর বলে, বাণী রায়বাড়ির মেয়ে? কি বলছো তোমরা? তখন বিদ্যুৎ বলে, আরে না, আপনি ভুল ভাবছেন। তখন বিক্রম দেব বলে, দেখো, আমার চোখে ধুলো দেবে না, তোমরা যে বলেছো আমি শুনেছি। তখনই বিক্রম দেবের মনে পড়ে যায় যে বাণী বারবার বলেছিল রায়বাড়ির মেয়ে। তখনই বিক্রম দেব মনে মনে ভাবে, না, আমাকে এবার সত্যিটা উদ্ঘাটন করতে হবে। তখন বিক্রম দেব বলে, ঠিক আছে, তোমাদেরকে সুযোগ দিয়েছিলাম, তোমরা নিলে না। এই বলে বিক্রম দেব চলে যায়। ওইদিকে বাণী আর অনিরুদ্ধ রাতের অন্ধকারে দেখতে থাকে যে বিক্রম দেব নিজের নকল পাটা খুলে সেটার মধ্যে কিছু একটা রাখছে। তখন বাণী আর অনিরুদ্ধ কথা বলতে লাগলে সেখানে সেই সিকিউরিটি গার্ড চলে আসে, যে বিক্রম দেবের রাতে খেয়াল রাখে। তখন সে এসে বলে, আপনারা এখানে কি করছেন? শুনুন, বিক্রম দেবের সুরক্ষার দায়িত্বে আমি আছি, আমি এখনই ওনাকে বলে দেব। তখনই তানিয়া সেখানে আসার এসে বলে, তুমি না ওই দুষ্ট আঙ্কেলটাকে কিচ্ছু বলো না। তখনই সেই সিকিউরিটি গার্ড বলে, কেন মা, কি হয়েছে? তখন তানিয়া বলে, এই বাড়িটা না আমাদের, কিন্তু ওই দুষ্ট দাদু সব কেড়ে নিয়েছে। তখনই সিকিউরিটি গার্ড তানিয়ার কথা শুনে বানিয়ার অনিরুদ্ধকে বলে, 5 মিনিটের জন্য আমি এখানে চলে যাচ্ছি, আমি এসে দেখবো কেউ নেই, ঠিক আছে? আমি মনে করে নেব এদিকে কেউ আসেনি। তখন বাণী বলে, থ্যাংক ইউ। তারপরে বাণী আর অনিরুদ্ধ বিক্রম দেবের রুমে যায়। রুমে গিয়েই সেই নকল পাটা বানিয়ে হাতে নিয়ে নেয়। তখন সেই নকল পায়ের ভিতরেই কিছু একটা খাম দেখতে পায় বানি আর অনিরুদ্ধ। ওইদিকে বিক্রম দেব ঘুমোচ্ছে। তখনই বানি আর অনিরুদ্ধ সেই খামটাকে বের করে। তখন অনিরুদ্ধ বলে, এটা কি বানি? তখন বানি খাম থেকে আসল কাগজটা বের করে। তখন অনিরুদ্ধ বানি লাইট দিয়ে সেই কাগজটা দেখে তো পুরো চমকে যায়। তখন অনিরুদ্ধ বলে, বানি, এটা তো সে আসল কাগজ, এটাই তো আমরা খুঁজছিলাম। তখন বানি বলে, কি বলছেন মিস্টার চ্যাটার্জি? তখন এই বলে ওরা সেই কাগজটাকে নিয়ে বেরিয়ে যায়। তখনই মৌলি বলে, না না, বিক্রম দেবকে গিয়ে এখনই আমাকে সব কথা বলে দিতে হবে, তাহলে নিশ্চয়ই আমি প্রাইজ মানি পাবো। যেটা পাবো সেটাই আমার জন্য অনেক হবে। এই বলে মৌলি বিক্রম দেবকে সব কথা বলতে যাবে, তখনই সেখানে নয়নতারা চলে আসে। আর সে বলে, দিদি ভাই, কোথায় যাচ্ছ? তখন মৌলি বলে, গ্র্যান্ডমামি তুমি এখানে? তখন নয়নতারা বলে, আমি ঠিক ভেবেছিলাম, সেই জন্যই তো আমি তোমার উপর নজর রাখছিলাম, তুমি এখনই বিক্রম দেবের কাছে সব কথা বলে দিচ্ছিলে, তাই তো? তখন মৌলি বলে, তুমি আমার উপর নজর রাখছিলে? কেন গ্র্যান্ডমমি? তখন নয়নতারা বলে, হ্যাঁ, আমি জানতাম তুমি এরকম কোন একটা কাণ্ড ঘটাতে পারো,
আসলে বাণী আর অনিরুদ্ধর পক্ষ আমি এই জন্যই নিয়েছি, কারণ এই বাড়িটা আমাদেরকে বাঁচাতে হবে। তুমি আমার নকুলের মেয়ে, সেই জন্য তোমাকে আমি এখন কিছু বলছি না। কিন্তু তুমি যদি এরকম কিছু করো না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এই বলে টানতে টানতে একটা ঘরের মধ্যে নিয়ে আসে মৌলিকে। তখন মৌলি বলে, গ্র্যান্ডমমি কি করছো? তখনই নয়নতারা মৌলিকে দরজায় নক করে সেখান থেকে চলে যায়। তখনই মৌলি দরজা বারবার করে ধাক্কাতে থাকে। আর বাণী, অনিরুদ্ধ আর পিনাকি এসে দরজা খোলে আর বলে, মৌলি, তোমার দরজা বন্ধ করলো কে? তখনই মৌলি মনে মনে ভাবে, এই রে, আমি যদি সব কথা বলে দেই তাহলে তো ফেঁসে যাব আমি। তখন পিনাকি বলে, কি হলো মৌলি, তোমাকে এইভাবে কে আটকে রেখেছে? তখন মৌলি বলে, না না, আমি এমনিতে আটকা পড়ে গিয়েছিলাম, আমি বুঝতে পারিনি দরজাটা কেন খুলছে না। তখনই বাণী আর অনিরুদ্ধ বলে, তাই তো মৌলি, নাকি অন্য কোনো কারণ আছে? তখন বাণী বলে, নিশ্চয় অন্য কোনো কারণ আছে। তখন পিনাকি বলে, এমনিতে ঈশানীর শরীরটা ভালো নয়, আর তুমি কিনা এখানে দরজা বন্ধ করে আছো মৌলি? তখন মৌলি বলে, মায়ের শরীরটা ভালো নয়? এই বলেই ঈশানীর কাছে দৌড়ে আসে। তখনই বাণী ঈশানীর জন্য খাবার নিয়ে আসার বলে, মা, উঠুন, খাবারটা খেয়ে নিন, না হলে তো শরীরটা আরো খারাপ করবে। তখন ঈশানী বলে, না, আমি খাবো না। তখন বাণী বলে, আপনি আমার উপর এতটা রেগে আছেন কেন মা? আমি এমন কি করেছি? তখন ঈশানী বলে, তুমি আবারও জিজ্ঞাসা করছো যে তুমি কি করেছো? তুমি জানো না তুমি কি করেছো? তখনই পিনাকি সেখানে চলে আসে আর এসে বলে, ঈশানী, তুমি কেন রাগ করছো বলো তো? তোমার শরীরটা তো ঠিক নেই। তুমি প্লিজ এরকম করো না, যা হবার পরে হবে। তুমি প্লিজ খাবারটা একটু খেয়ে নাও, না হলে শরীরটা যে আরো খারাপ করবে। বানি, তুমি খাবারটা খাইয়ে দাও। তখন ঈশানী বলে, না, আমি খাবো না। তখন মৌলি বলে, মম, আমি তোমাকে খাইয়ে দেই। এই বলেই সেখান থেকেই খাবারটা নিয়ে মৌলি ঈশানীকে খাইয়ে দিতে থাকে। যা দেখে বানি খুব কষ্ট পায় আর মনে মনে বলে, আমি কি এতটাই খারাপ যে মা আমার হাতে খেতে পারলো না খাবারটা? তখন পিনাকি বাণীকে বলে, বাণী, যে করেই হোক ওই বিক্রম দেবের বিরুদ্ধে আমাদের প্রমাণ জোগাড় করতে হবে। তখন বাণী বলে, ছোট বাবু, আমরা একটা প্রমাণ পেয়েছি। শুধুমাত্র আমাদের বাড়ি নয়, বিক্রম দেবের সব সম্পত্তিও বিক্রম দেবের হাতছাড়া হয়ে যাবে, এমন প্রমাণ আমরা পেয়েছি। তখন পিনাকি বলে, কি বলছো তোমরা? তখন বাণী বলে, হ্যাঁ ছোট বাবু। ওইদিকে ঈশানীর শরীরটা খুব খারাপ হয়ে যায়, কাশতে কাশতে মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে। তখনই সেখান থেকে মৌলি রুমালটা নিয়ে নেয় আর বলে, রক্ত, এটাই হবে আমার তরফের তাস। এটা দেখিয়েই আমি খেলাটাকে পুরো ঘুরিয়ে দেব। তখন এই বলেই মৌলি রুমালটা নিজের কাছে রেখে দেয়। ওইদিকে ঈশানী চোখ বন্ধ করে থাকে। অন্যদিকে দেখা যাবে কিছুতেই সকালবেলা বিক্রম দেব সেই নকল পায়ের মধ্যে কাগজটা খুঁজে পায় না আর বলে, কাগজটা নেই? তার মানে নিশ্চয়ই আমার ঘরের মধ্যে কেউ ঢুকেছিল। কে এসেছিল আমার ঘরের মধ্যে? না না, ওই বাণী আর অনিরুদ্ধর হাতের মধ্যে সেই কাগজটা যদি পড়ে যায় তাহলে কি হবে? তখনই সেই সিকিউরিটি গার্ডকে ডাকে আর বলে, এই ঘরে কে ঢুকেছিল? তখন সিকিউরিটি গার্ড বলে, না স্যার, কেউ তো ঢোকেনি, আমার মনে হয় না কেউ ঢুকেছে। তখন বিক্রমদেব বলে, তোর মনে হয় না কেউ ঢুকেছে? এই বলেই লোকটাকে চড় মারে আর বলে, যা, চলে যায় এখান থেকে। তখনই সেই গার্ড সেখান থেকে চলে যায়। তখনই বিক্রমদেব বলে, সর্বনাশ করেছে, এবার কি করব আমি? ওদের হাতে এই কাগজটা যদি পড়ে যায় তাহলে তো আমার পুরো সাজানো খেলাটা নষ্ট হয়ে যাবে। না না, আমার খেলাটা আমি কিছুতেই শেষ করতে পারবো না, আমাকে অন্য কোনো চাল দিতে হবে। এই বলে কতগুলো লোক নিয়ে আসে আর সেই বলে, ওদের ঘরে যতগুলো সুটকেস আছে সবকিছু এখানে নিয়ে এসো, সবকিছু তল্লাশি করতে হবে। এই বলেই সবকিছু লোকদের দিয়ে তল্লাশি করাতে থাকে বিক্রম দেব। তখনই বাণী, অনিরুদ্ধ সহ সবাই চলে আসে আর এসে বলে, এ কি, আপনারা আমাদের জিনিসপত্র এভাবে খাটছেন কেন? কি করছেন আপনারা? কিন্তু লোকজন কেউ কিচ্ছু শোনে না। তখন পিনাকি বলে, কি হচ্ছে এখানে, কি হচ্ছে? তখনই বিক্রম দেব বলে, শোনো, আমার একটা কাগজ পাচ্ছি না, তাই তোমরা এরকম করবে না। তখন বাণী লোকদেরকে আটকাতে গেলেই, বাণীকে ধাক্কা দিয়ে লোকটা ফেলে দিতে গেলেই অনিরুদ্ধ বাণীকে ধরে ফেলে। তখনই অনিরুদ্ধ প্রচন্ড রেগে যায় আর লোকদেরকে মেরে সেখান থেকে পাঠিয়ে দেয়। তখনই নয়নতারা আর মৌলি ভয় পেয়ে যায়। তারপরে দেখা যাবে ঈশানী সেখান থেকে নয়নতারা মৌলিকে পাঠিয়ে দেয় তানিয়ার কাছে। এদিকে পিনাকি এসেও গুন্ডাদেরকে মেরে পাঠিয়ে দেয় সেখান থেকে। তখন বিক্রমদেব বলে, আমার কাগজটা কোথায়? কাগজটা আমার চাই। তখন বাণী বলে, কেন, ওই কাগজটার মধ্যে এমন কি ছিল বিক্রমদেব? আপনার জরুরি কিছু, তাই তো? নাকি আপনার সবকিছুর হিসেব নিকেশ, নাকি আপনার দুর্নীতির প্রমাণ? তখন বিক্রমদেব বলে, দেখো, আমার সঙ্গে একদম চালাকি করার চেষ্টা করবে না। এই বাড়ি ঘর আমি ভেঙে ফেলবো। এই বাড়ি যদি আমার না হয় তাহলে কারোরই হবে না। এই ঘরের মধ্যে আমি গ্যাস লিক করে দেব। তখনই সাথী বলে, তুমি কি মানুষ? বাণী প্রেগনেন্ট, তুমি কি ভুলে গেছো? তখনই হঠাৎ করেই বিক্রম দেবের পায়ে ব্যথা পায়। তখন পায়ে ব্যথা পেলে পা ধরে বসে পড়ে আর বলে, দেখো বাণী, সবাইকে বাঁচাতে চাইলে আমার কাগজটা আমাকে ফিরিয়ে দাও, না হলে কিন্তু তোমাদের খুব বড় সর্বনাশ হয়ে যাবে। তখন ঈশানী বলে, শুনুন, আপনি না কিচ্ছু করতে পারবেন না, আপনার পাপের ঘরা পূর্ণ হয়ে যাচ্ছে।
এবার আপনি শাস্তি ঠিক পাবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।